আমি দেবজ্যোতি বর্মন, ক্যালকাটা হাইকোর্ট অ্যাডভোকেট। 498-এর যে একটা দুরুপয়োগ সব জায়গায় গোটা ভারতবর্ষে চলছে, সেই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। আইনজীবী হিসেবে খুব কাছ থেকে আমি এই 498-এর মিসইউজটা খুব দেখতে পেরেছি, এবং একটি কেসে নয় একাধিক কেসে এই মিসইউজটা দেখা গেছে। মিসইউজ বলতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই 498টাকে প্রধানত দুভাবে ইউজ করা হয়। এক তো হচ্ছে যদি কোনো কারণে, যদি কোনো অবস্থাতে যদি কোনো স্ত্রী তার বিবাহ বিচ্ছেদ চায় এবং তার তার জন্য হয়তো তার নিজে বেশিটাই দায়ী এবং হাজবেন্ড অতখানি দায়ী না, এবং সেই বিচ্ছেদের সাথে সাথে তার কিছু অর্থ বা অন্য কিছু সামগ্রী দরকার হয়, যেটা তার হাজবেন্ড বা স্বামী সেটা দিতে অপারগ হন, তখন এই আইনটির দুরুপয়োগ করা হচ্ছে। এরকম বহু কেসে দেখা যাচ্ছে যে হাজবেন্ড বা তার পরিবারের হয়তো একটা দিনও তার সঙ্গে বসবাস করেনি, এবং অথচ তার এগেনস্টে 498-এর কেস করা হয়েছে। আইনজীবী হিসাবে খুব কাছ থেকে আমি দেখতে পেরেছি, কারণ একটি কেস বাইরে থেকে দেখা এবং আইনজীবী হিসাবে একটি কেস হ্যান্ডেল করার মধ্যে একটু তো পার্থক্য আছেই। কারণ আমরা যখন কোনো কেসে ইনভলভ হই তখন আমাদের সত্যতা এবং মিথ্যাটা যাচাই করে নিতে হয়, এবং আমাদের ক্ষেত্রে যেই আমাদের ক্লায়েন্টরা আসে তাদেরকে তো সত্যি কথা বলতেই হয়, কারণ ডাক্তার বা উকিলের কাছে লুকোলে তার কেসেই ক্ষতি হবে। তো সুতরাং আমরা ধরেই নিই যখন কোনো ক্লায়েন্ট আসছে এবং যখন সেই কেসের ছাড়তে আমার সঙ্গে ডিসকাশন করছে, তখন তারা বেশিরভাগটা সত্যি কথা বলছে এবং সে তার পিছনে তার নিজের স্বার্থই দাঁড়িয়ে আছে। সেই সমস্ত কেস হ্যান্ডেল করতে গিয়ে দেখেছি এরকম আমরা একটা দুটো তার কেসের আমরা পরিচয় গোপন করে বলতে চাই। যেরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে স্ত্রী তার হাজব্যান্ড বা তার পরিবারের সঙ্গে হয়তো দুটো দিনও কাটায়নি, তারপরে হয়তো হাজব্যান্ড স্বামী স্ত্রী দুজনেই দেশের বাইরে চলে গেছে, এবং সেখানে যে কোনো কারণেই হোক স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয়নি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি এই ধরনের ম্যারিটাল ডিসপিউটকে আমি মনে করি যে কম বেশি হয়তো স্বামী স্ত্রী দুজনেই দায়ী থাকতে পারে, কিন্তু সেই দায়ের জন্য কখনোই স্বামীকে পুরোপুরি দায়ী করা যেতে পারে না। তার কারণ হলো একটি সম্পর্ক স্থাপন করতে গেলে দুজনেরই সমানভাবে ভাগিদার হতে পারে, হতে প্রয়োজনীয়তা বোধ করি, আমি মনে করি প্রত্যেকেই তাই অনুভব করেন। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে হয়তো কোনো কারণে বনিবনা হলো না, তারা সেই স্ত্রীরা ভারতবর্ষে চলে এলো এবং সেইখানে এসে তারা কেস করে দিল। এবং সেই কেসে খুব দুর্ভাগ্য সহকারে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই শুধু স্বামী নয়, তার স্বামীর পরিজনের এগেনস্টেও কেস করে দেওয়া হয়েছে, যারা অথচ একটি দিনের জন্য তার সঙ্গে দেশের বাইরে বসবাস করেনি। এমনও ক্ষেত্রে একটি পরিচয় গোপন করেই বলতে চাই, এমনও আইনজীবী হিসাবে কিছু খুব আনফর্চুনেট কেসের আমাকে হ্যান্ডেল করতে হয়েছে, যার মধ্যে একটি ক্ষেত্রে স্ত্রী বছরের পর বছর তার বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় করে গেছে, এবং শুধু তাই নয়, তার প্রমাণ হিসেবে এমনও দেখা গেছে তার সে যে পুত্র সন্তানের জন্ম দিয়েছে সে তার সেই পুত্র সন্তানের জনক বা বাবা তার স্বামী নয়, এবং সেটা ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে দেখা গেছে। তারপরেও যখন স্বামী তার এগেনস্টে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে দ্বারস্থ হয়, তখন স্ত্রী তাকে নিজের বুক রক্ষার জন্য তাকে 498 করে। তো আমার মনে হয় এর থেকে বড় 498-এর দুরুপকার হতে পারে না। তো আইনজীবী হিসেবে আমি কিছু যদি মনে করি যারা 498-এর ভিকটিম হয়েছেন তারা যদি কোনোভাবে উপকৃত হন আমার এই কথা শুনে, তাহলে আমি অবশ্যই বলতে চাইবো যে এর থেকে বাঁচার তো হয়তো প্রিএমটিভ কোনো অ্যাকশন নেওয়া যায় না, কিন্তু হ্যাঁ কেস হয়ে যাওয়ার পরে বা যখন মনে করা হচ্ছে যে কেস খুবই ইমিনেন্ট, হয়তো এক দুদিনের মধ্যেই হবে, তখন কিছু কাউন্টার অ্যাকশন নেওয়া যেতেই পারে। কাউন্টার অ্যাকশন হিসেবে আমি প্রথমে বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের মধ্যে একটা মেল শভিনিজম কাজ করে, যে না আমি পুরুষ, আমি তো কখনো স্ত্রীর উপরে আঘাত দিতে পারবো না। কিন্তু ব্যাপার হলো যদি আমাকে স্ত্রী আঘাত করেই দেয় আদালতে গিয়ে এবং সে ওর মিথ্যা কেস করে, তাহলে আমার মনে হয় স্বামী হিসেবেও সে তার নিজেকে বা অ্যাটলিস্ট তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য সেই স্ত্রীর এগেনস্টেও সে আঘাত হানতে পারে, এবং অবশ্যই সে আদালতের দরুন। বেশিরভাগ ক্ষেত্রে সেই কাউন্টার কেস বা কাউন্টার অ্যাটাক কী হতে পারে সেই হিসাবে আমি একটা দুটো উদাহরণ আমি দিতে চাই। যেরকম হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে স্ত্রী যখন স্বামীর ঘর ছেড়ে তার বাপের বাড়িতে চলে এসছে এবং কয়েকদিনের মধ্যে 498 করে দিয়েছে বা করতে চলেছে,
তখন দেখা যায় যখন সে স্বামীর ঘর ছাড়ে তখন তো নিজের সমস্ত কিছু ভ্যালুয়েবল ডকুমেন্ট, ভ্যালুয়েবল আর্টিকেলস এবং অর্নামেন্টস তো নেয়, এবং তার সাথে দেখা যায় স্বামীর নিজস্ব যে সমস্ত অর্নামেন্টস আছে বা হয়তো পরিবারের অন্য কোনো বা শাশুড়ির বা তার ননদে যার বিয়ে হয়নি তারও গয়না হয়তো কোনো লকারে আছে, সেই গয়নাও সে নিয়ে চলে যায়। এরকম কেস একটি নয়, আমি আইনজীবী হিসেবে বহু কেসের সম্মুখীন আমাকে হতে হয়েছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে স্বামীদের এটা খুবই সদ্ব্যবহার করা উচিত। এবং 406 যেমন স্বামীদের এগেনস্টে বহুলভাবে দুরুপয়োগ হচ্ছে, সিমিলারলি যেখানে সত্যি ঘটনা ঘটছে স্বামীদের এগেনস্টে তাহলে সে কেন করবে না? তাহলে 406-এর মামলা সে তার স্ত্রীর বিরুদ্ধেই সে সমভাবে ব্যবহার করতে পারে। আরেকটি, অনেক সময় দেখা গেছে যে যখন বিবাহ বিচ্ছেদ স্ত্রীদের প্রয়োজন হয় তখনই তো তারা স্বামীর ঘর ছেড়ে দেয় এবং ছেড়ে গিয়ে তারা 498-এর হুমকি দেয়। প্রথমত তো সাধারণত দেখা গেছে যেহেতু এই 498 কেস করার পিছনে কোনো কারণ থাকে, সেটা অর্থই হোক বা বিবাহ বিচ্ছেদই হোক, প্রথমত তারা চেষ্টা করে যাতে ভালোইভাবে সেটা পেয়ে যায়। যখন মনে করে যে স্বামী দিতে চাইছে না বা দেবে না, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় তারা 498-এ কেস করছে। সেই সময়টাতে প্রায়শই দেখা যায় শুধু মেয়ে বা স্ত্রী নয়, স্ত্রীর পরিবার থেকেও স্বামীর উপরে অনেকভাবে চাপ সৃষ্টি করা হয় এবং অনেক ক্ষেত্রে তার উপরে অনেক হুমকিও দেওয়া হয়। তো আমি মনে করি যখন সেই রকম পরিস্থিতির সম্মুখীন যদি কোনো স্বামী হন তাহলে অবশ্যই তার পুলিশকে জানানো উচিত এবং তারপরে সেই হুমকির বেসিসে এবং যদি তার স্ত্রীর উপরে তখনও কোনো সহানুভূতি বা সমবেদনা থেকে থাকে তাহলে অ্যাটলিস্ট তার পরিবারের বিরুদ্ধে সে তার হুমকি দেওয়ার জন্য বিভিন্ন আমাদের ভারতীয় দণ্ডবিধি আইনের বিভিন্ন ধারাতে তার উপরে মামলা করা যেতে পারে। এই সমস্ত বলার পিছনে একটি কারণ হলো যে আমাদের দেশে যা মহিলাদের ফেভারে যা যা আইন কানুন আছে তা বেশিরভাগই এক পেশে বা মহিলারাই তার এক ধরনভাবে একদিক থেকে তারা সেই ব্যবহার করতে থাকেন এবং স্বামীদের কাছে একটাই উপায় থাকে, সেটাকে ডিফেন্স করা। কিন্তু আমি মনে করি ডিফেন্স করা ছাড়াও অফেন্সিভ স্টেপ আইনজীবী হিসাবে দেখেছি বহু ক্ষেত্রেই এটা খুব প্রোডাক্টিভ এবং বহু ক্ষেত্রেই এটি খুব ভালো রেজাল্ট দেয়, অ্যাটলিস্ট স্বামীদের দিক থেকে যদি আমরা বিচার করি। এবং সেক্ষেত্রে যেখানে স্ত্রীরা যদি কোনো মিথ্যা অ্যালিগেশন এনে মামলা করতে পারে তাহলে স্বামীরা কেন সত্যি ঘটনার বেসিসে কেন সে স্ত্রীদের বিরুদ্ধে মামলা করতে পারে না? আরেকটি ক্ষেত্রে বেশিরভাগ আমি যা দেখেছি আইনজীবী হিসাবে যে মানুষের মধ্যে ভয়টা আসে সাধারণত অজ্ঞতা থেকে। বেশিরভাগ ক্ষেত্রে আজও এত আমাদের বিভিন্ন জায়গা থেকে এত এনজিও সংস্থান বিভিন্ন জায়গা থেকে 498 এত প্রচার করা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা মনে করি যে ভারতবর্ষের বেশিরভাগ অংশটাই কিন্তু এখনও 498 সম্বন্ধে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এবং যদি এই সমস্ত প্রচেষ্টা চারিদিক থেকে গোটা ভারতবর্ষ এবং পৃথিবীব্যাপী করা হচ্ছে কিন্তু তার বেশির অংশই সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। তো আমি এই সমস্ত আজ এই বক্তব্যের মাধ্যমে এটাই বলার চেষ্টা করছি যে মানুষ যদি তার অজ্ঞতাটা কিছুটা ঢেকে দিতে পারে জ্ঞান অর্জন করে, তাহলে কিন্তু 498-এর সম্বন্ধে যে ভীতিটা মানুষের মধ্যে একটা গভীরভাবে বসে গেছে সেটি কিন্তু অনেকাংশেই দূর করা যেতে পারে।